আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এবার আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। আমি একটা জায়গায় এসেছি, নতুন জায়গায়। এর আগেও অনেকবার এসেছি আমি এই জায়গায়, কিন্তু কখনো ভিডিও করিনি বা আপনাদেরকে ঘুরিয়ে দেখাইনি। তো আমি এখন এসেছি যেই জায়গাটা, সেটা হচ্ছে খেলাঘর। এটা মধ্যমগ্রাম চৌমাথা থেকে একটু এগিয়ে বাদু রোডে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষকন্যা মৈত্রী দেবীর বাগান বাড়ি। তো এটা হচ্ছে একটা এনজিও। তো এটা কোনো ঘুরে দেখানোর বা ঘোরার জায়গা না, মানে যে কেউকে আমি রেকমেন্ড করবো না এখানে ঘুরতে আসার জন্য, যেহেতু এটা একটা এনজিও। এখানে বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করানো হয়। তো অনেক দূর দূর থেকে বাচ্চা কাচ্চারা এখানে এসে মানে থাকে, এখানে ওনারা পড়াশোনা করে। তো তারপরে ছোট থেকে বড় অনেক বাচ্চারাই এখানে রয়েছে। তো আমি এখানে ভেতরে গিয়ে এখানে যিনি ইনচার্জ আছে তার একটা ইন্টারভিউ টাইপের নেব। উনি আপনাদেরকে ডিটেলসে বলবে ওনাদের মোটিভটা কি এখানে, আর সব কিছু ঘুরে দেখাবো। এবং যারা এই পারপাসে ওনাদেরকে যোগাযোগ করতে চান আমাকে জানাবেন, আমি কন্ট্যাক্ট ডিটেলস পার্সোনালি আপনাদেরকে শেয়ার করে দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি চৈতালি চক্রবর্তী, আমি খেলাঘরের অ্যাডমিনিস্ট্রেটর। আমি পুরো খেলাঘরের দায়িত্বে রয়েছি। খেলাঘর সম্বন্ধে প্রথমে আমি কিছু বলে নিই। খেলাঘর আপনারা অনেকেই জানেন, মৈত্রী দেবীর নাম শুনেছেন। তিনি একজন লেখিকা, তিনি একজন সমাজসেবিকা। তার অনেক গুণ আমার এই সামান্য বলার মধ্যে আমি অতটা বলে উঠতে পারবো না। তার প্রতি আমি প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি এখানে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আমাদের যে কাজের যে কর্মধারা চলছে, সেটা 1972 সালে মৈত্রী দেবী প্রথম খেলাঘর শুরু করেন এবং তিনি একজন রবীন্দ্রনাথের মানুষকন্যা হিসাবে সকলের কাছে পরিচিত। তিনি অনেক ছোটোবেলার থেকেই রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছেন এবং তার আদর্শকেই তিনি বয়ে নিয়ে গেছেন। মংপুতে থাকাকালীন রবীন্দ্রনাথ অনেকবার তার মংপুর বাড়িতে গেছেন এবং তার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। কাজেই রবীন্দ্রনাথের ওনার প্রত্যেকটা অন্তরে এবং প্রত্যেকটা রন্ধে রন্ধে রবীন্দ্রনাথের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আদর্শ লেখা রয়েছে। তাই সেই আদর্শকে মাথায় রেখেই 1972 সালে তিনি এই খেলাঘর শুরু করেন। বর্তমানে খেলাঘর ওনারই আদর্শ নিয়ে চলছে। আমরা এখন 100 দুস্থ বাচ্চা দেখেছি যাদের আর্থিক দুর্বলতা রয়েছে এবং তারা এতটাই গ্রামের এতটা ভেতরে থাকে যেখানে পড়াশোনা করা তাদের পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়ায়। বেশিরভাগ মেয়েদেরই বাবা মা মাঠে কাজ করে এবং সেটা সবসময় থাকে না। যখন এগ্রিকালচার হয়, এগ্রিকালচার বেসেই ওরা বেশি কাজ করে, তখন ওদের আর্থিক কিছুটা হলেও হয়, আর্থিক কিছুটা রোজগার হলেও হয়, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। তার জন্য তারা আর্থিক দিক থেকেও যেমন দুর্বল এবং পড়াশোনা করার মতো তাদের আর্থিক অবস্থাও নেই এবং সেই পরিবেশটাও নেই। আমরা এই 100 দুস্থ বাচ্চা নিয়ে কাজ করছি, যাদের লেখা পড়া থাকা খাওয়া সমস্ত দায়িত্বই আমরা পালন করি এবং রবীন্দ্রনাথের যে আদর্শ রয়েছে, শান্তিনিকেতনে খোলা মাঠে আমাদের ওপেন জায়গায় ক্লাস হয় এবং তার আদর্শ নিয়েই আমরা চলি। যেটা মৈত্রী দেবী প্রথম থেকে করে গেছেন, তাকেই অনুসরণ করে আমরা কাজ করছি। তার থেকে আমরা এতটুকু সরে দাঁড়াইনি এখনো পর্যন্ত। এবং শুধু তাই নয়, আমরা গর্বের সঙ্গে বলছি যে আমরা আজকে 50 বছর অতিবাহিত হয়ে গেছে, আমরা ডোনেশনের ওপরেই পুরোটা চালাই। এখনও সরকারের কাছ থেকে কোনো সাহায্যের হাত বাড়ায়নি বা নিইনি। এই প্রতিষ্ঠানের সম্পূর্ণটাই চলছে। অনেক সহৃদয় ব্যক্তি আছে যারা আমাদের কাছে আসেন এবং আমাদের বাচ্চাদের দায়িত্ব নিয়ে এই সংসারটা চালানোর দায়িত্ব নিয়েছেন। এটা তো একার পক্ষে সম্ভব নয়। প্রতিদিন আমাদের 140 জনের 3 বেলায় খাবারের ব্যবস্থা করতে হয়, যেটা একটা লোক কখনো এটা করতে পারে না। তাই বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন লোক আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং অনেকেই আসেন। যেমন পুজোর জামা কাপড় একজনের পক্ষে 100 জামা দেওয়া সম্ভব নয়। আমরা বিভিন্ন মানুষকে অনুরোধ করেছি যে তারা প্রত্যেকে তাদের সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং খুব খুশির সাথেই বলছি যে আমরা পুরোটাই জামা কাপড়ের ব্যবস্থা করতে পেরেছি
এবং তার সঙ্গে জামা কাপড়ের সাথে সাথে আনুষঙ্গিক আর যেগুলো দরকার হয় সে সমস্ত ব্যবস্থা আমরা করে নিয়েছি। এইভাবেই আমাদের সংসার চলছে এবং আমরা এভাবেই এগিয়ে যেতে চাই। যদি সবাই আমাদের পাশে এসে দাঁড়ান এবং সহযোগিতার হাত বাড়ান, তাহলে আমাদের পক্ষে এটা এইরকম প্রতিষ্ঠান চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। কারণ তা না হলে যে আমাদের যে আদর্শটা আজকে আমরা নিয়ে চলছি এবং যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই আদর্শটাকে, মৈত্রী দেবীর আদর্শটাকে আমরা পুরোদমই আমরা তার মতো করেই খেলাঘরটাকে চালাতে পারবো আশা রাখি, যদি সকল সহৃদয় ব্যক্তি আমাদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর প্রত্যেককেই অনুরোধ করব, যদি কোনো দিন সম্ভব হয় আমার এই ছোট্ট প্রতিষ্ঠান, আমাদের খেলাঘর এসে দেখবেন। নিজের চোখে দেখে গেলে পরে তার একটা ভাব ধারণা, আমি মনে করি যে তার ভাব ধারণাটা অন্যরকম হয়। কারোর মুখে শোনা এবং নিজের চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। তাই আমি সকলকেই বলছি, যদি কারোর মনে হয়ে থাকে যে আমাদের পাশে এসে দাঁড়াবেন, সবার আগে এসে আমাদের খেলাঘর দেখে যান। আমরা কি করি, আমরা কিভাবে বাচ্চাদের দেখেছি, আমরা কিভাবে তাদের পড়াশোনা শেখাই, কিভাবে তারা তৈরি হচ্ছে। আমরা পড়াশোনার সাথে সাথে সবসময় চাই তারা একটা মানুষ হোক। পড়াশোনার অনেক জায়গায় শেখানো হয় বা সেই সুযোগ অনেক জায়গায় রয়েছে, কিন্তু একটা মানুষের চরিত্র তৈরি করে দেওয়া, এটা কিন্তু আজকের যে পরিস্থিতি তাতে বিশেষভাবে দরকার। আমি সকলকে অনুরোধ করব যে যারা আমাদের পাশে এসে সাহায্য করতে চান বা সেরকম কোনো মানসিকতা যদি লোক থাকেন, তারা দয়া করে আমাদের খেলাঘর ভিজিট করুন এবং তারপরে সিদ্ধান্ত নেবেন আপনারা আমাদের কীভাবে সাহায্য করবেন। আপনারা শুনলেন ওনাদের মোটিভ কি। তো যারা সত্যি যোগাযোগ করতে চান আমাকে জানাবেন, তাহলে আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বার বা ডিটেলস শেয়ার করে দেবো। আমি চেষ্টা করছি এখানে কিছুটা ফাঁকা জায়গায় আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর, কারণ আমি এখানকার কোনো বাচ্চা বা কাউকে দেখাবো না অন ক্যামেরা, কারণ সবার একটা প্রাইভেসি আছে, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই না। এখানে কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে অনেক 10 অবধি সব বাচ্চারাই রয়েছে, বাট সেটা আপনারা আসলে দেখতে পাবেন, কিন্তু থ্রু সোশ্যাল মিডিয়া বা ক্যামেরার মাধ্যমে আমি সেটা শেয়ার করছি না। আমি শুধু আশপাশের জায়গাটা একটুখানি দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে। এটা কিন্তু বিশাল বড় বাগান, পুরো অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই বাচ্চারা খেলাধুলা করছে চারিদিকে। কিন্তু কিছু কিছু জায়গায় আমি স্কিপ করে দেখাচ্ছি, কারণ আমি কোনো যেখানে আর এখানে যেহেতু সবকটাই যত বাচ্চারা আছে সবাই মেয়ে, তো সেইগুলো আমি ক্যামেরাতে দেখাচ্ছি না। তো ওই জায়গাগুলো বাদ দিয়ে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন ওনাদের বিভিন্ন চাষবাস সব এনাদের নিজেদেরই হয় এখানে। আর ওই পাশেও আরেকটা জমি আছে যেখানে আগে ছেলেরা থাকতেন, তো সেখানেও এখনও চাষবাস করে, যেহেতু এখন কোনো ছেলেরা এখানে থাকে না, শুধু মেয়েদেরকেই রাখা হয় এখানে। যে বিল্ডিংটা দেখছেন এই নিচে জায়গাটা হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়ার ঘর, আর এই ওপরে বাচ্চারা থাকে। যে ঘরটা দেখছেন, মৈত্রী দেবী যখন প্রথম এসছিলেন উনি এই ঘরে থাকতেন। যে কথাটা বলছিলাম যে
যে ছেলেদের থাকার জন্য আগে যে থাকতো তার যে জায়গাটা আগে ছিল ওই জায়গাটা এখন পরিষ্কার হচ্ছে। এই জায়গাটা কিন্তু পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়, তো সেই পারপাসেও যদি কারোর যোগাযোগ করার থাকে তাহলে কিন্তু আপনারা বলতে পারেন, আমি আরেকবার সামনে থেকে ভালো করে জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। একটা জায়গা নিয়ে প্রচুর গাছপালা, বেশ ভালো লাগবে। মানে আমরা আজকে এসছি, আজ একটু গরমটা কম আছে দুপুরের পর থেকে, তো বেশ ভালো লাগলো। একটু মেঘলা মেঘলা ওয়েদার, এখানে কিন্তু ঘরেরও ব্যবস্থা আছে, আর বেশ ছায়াটাও করা সুন্দর, সাজানো গোছানো, অসাধারণ। ভেতরে এই ঘরটাতে লোকেদের বসে খাওয়ার জায়গা, রেস্ট টেস্ট নেওয়ার জায়গা, আর এই সাইডে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। তো ইন ফিউচার কিন্তু এই শীতকাল পড়লে এই জায়গাটা কিন্তু অ্যাজ এ পিকনিক স্পট হিসাবেও কিন্তু ভাড়া দেওয়া হবে, তো এই পারপাসেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। লোকজন বসতে পারবে, খেলাধুলা করতে পারবে, রান্না বান্না করারও বেশ ভালো জায়গা আছে। ঘরের ঠিক পেছন দিকটাতেই সব দেখুন, এখানে ওনাদের নিজস্ব চাষবাস হয় এবং এই চাষবাসের সবজি দিয়ে কিন্তু এনারা খাওয়া দাওয়াও করেন এই এনজিওতে। অনেকটা জায়গা কিন্তু আপনারা, তো আমার প্রথমে জানা ছিল না, কিন্তু আপনারা অ্যাজ এ পিকনিক করার জন্যও কিন্তু এই জায়গাটা চয়েস করতে পারেন, বেশ ভালো লাগবে। এইটুকু পারলাম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো এটাই রিকোয়েস্ট যে কেউ কোনো টাইম পাস করার জন্য বা এমনি আসবেন না, যাদের এরকম কোনো মোটিভ আছে বা এরকম যেরকম দিদি বললেন, তো ওরকম পারপাস হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডিটেলস আপনাদেরকে শেয়ার করে দেবো, একবার এসে ঘুরে যেতে পারেন, বেশ ভালো লাগবে কিন্তু আপনাদের এখানে এসে।